হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর এখানে কিন্তু প্রচন্ড বৃষ্টি পড়ছে, তোমাদের ওখানে কি খবর জানিও। আর আজকে থেকে স্টার্ট করছি এবিটিএ সলিউশন, ঠিক আছে? প্রথম যে এবিটিএ সেটটা আছে এসসি 10 পেজ, সায়েন্স 10, সেই পেজটা স্টার্ট করছি, ঠিক আছে? তো তোমাদের পেজ নাম্বারটা লিখিয়ে দিলাম এবিটি এর। একজন রিকোয়েস্ট করেছে এবিটি এর সলিউশন আনার জন্য, তো তার রিকোয়েস্টে এই ভিডিওটা হচ্ছে। তো তোমরাও যদি এরকম চাও যে তোমাদের রিকোয়েস্টে কোনো ভিডিও আসুক, তো অবশ্যই কমেন্ট করে জানাও। আর একটা জিনিস বলতে চাই, আমার কাছে বই নেই, আমি একজন স্টুডেন্টের থেকে ছবি তুলে নিয়ে এটা তোমাদের করাচ্ছি। কারণ আমাদের স্কুলে কিন্তু, বা যে কোনো স্কুলে, অন্যান্য স্কুলে কি হয় জানি না, আমাদের স্কুলে কিন্তু এবিটি এর কোনো কোনো প্রশ্ন বিচিত্রার বই যেমন আসে, ঠিক আছে, কিন্তু কোনো এবিটিএ বা ডব্লিউবিটিএ এগুলোর কিন্তু কোনো বই আসে না। সো এগুলোর কপি আমাদের কাছে থাকে না। আর আমার চ্যানেলটা তো এখনো সেরকম বড়ই হয়নি, এখনো সবাই জানেও না, তো এখনো পরিচিতিও পাইনি যে আমাকে স্পন্সর করা হবে বুক। যেহেতু আমি একজন স্কুল টিচার, তো আমাকে বিভিন্ন বই দেওয়া হয়, তো সেই বইগুলো তো তোমাদের রিভিউ শেয়ার করেইছি। এছাড়াও যদি তোমরা অন্য কোনো বইয়ের রিভিউ জানতে চাও, সেটাও কমেন্ট করে জানিও, সেটাও আমি শেয়ার করব তোমাদের সুবিধার্থে। তো সেটা আমি করতে পারি, কিন্তু আমাদের কোনো টেস্ট পেপার আসে না স্কুলে, সো সেই কারণে আমার একটু প্রবলেমই হচ্ছিল, একটু লেটও হয়ে গেল এটা স্টার্ট করতে, কারণ আমি একজন স্টুডেন্টকে রিকোয়েস্ট করে তার থেকে ছবি তুলে তোমাদেরকে সলভ করাচ্ছি। সো যাই হোক, কোনো অসুবিধা নেই। তো ফার্স্ট কোয়েশ্চেনটা আমরা সলভ করাবো এবং পরপর ডিটেলসে আলোচনা করবো, যেভাবে 26 সাল এবং 26 সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন আনসার করেছি। তো তোমরা সেগুলো অবশ্যই দেখে নিও, কারণ ওগুলো পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো সেটা তোমাদের অবশ্যই লিখে লিখে প্র্যাকটিস করো, কিন্তু অবশ্যই, ঠিক আছে? লিখে লিখে প্র্যাকটিস করলে কিন্তু তোমরা শিখতে পারবে। আর তোমরা প্রে করো আমার জন্য, যেন আমার চ্যানেলটা একটু বড় হয়, এবং আমিও যাতে এবিটি এর বইটা নিয়ে যে প্রবলেম এখন ফেসে আছি সেটা যেন না হয়, আমাকে যেন এবিটিএ থেকেই বই আসে, সেরকম যেন আমি কাজ করতে পারি, সেটা তোমরা প্রে করো, ঠিক আছে? তো প্রথমে বলেছে 90 গ্রাম জলে, তার মানে দ্রাবকের ভর কত? দ্রাবকের ভর হচ্ছে W1 হচ্ছে 90 গ্রাম, সেটাকে জল, ঠিক আছে? দ্রাবকটা হচ্ছে কেন জল। 12 গ্রাম একটি অনুদ্বায়ী ও তড়িৎ অবিশ্লেষ্য কঠিন পদার্থ দ্রবীভূত করলে, তাহলে দ্রাবের ভর কত? যেটা একটা কঠিন পদার্থ W2, সেটা হচ্ছে 12 গ্রাম, ঠিক আছে? দ্রবীভূত করলে দ্রবণটির বাষ্পচাপ, দ্রবণটির বাষ্পচাপ মানে P = হয় 750 মিলিমিটার Hg, ঠিক আছে? তাহলে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ কত হবে সেটা তো বলে যায়নি। P নট কত হবে? 760 মিলিমিটার Hg, এটা তো আমরা সকলেই জানি। দ্রাবটির আণবিক ভর জানতে চেয়েছে, দ্রাবের আণবিক ভর মানে M2, M2টা কত সেটা জানতে চেয়েছে, ঠিক আছে? সহজ। তাহলে আমাদের সূত্র কি? P = P নট ইন্টু x1, রাউলস ল আমরা কি জানি? P = P নট ইন্টু x1, এখানে P এর ভ্যালু 750, এটার ভ্যালু 760, আর x1 = n1/n1 প্লাস n2, কারণ x1টা হচ্ছে আমাদের মোল ভগ্নাংশ। কিসের মোল ভগ্নাংশ? x1 হচ্ছে আমাদের দ্রাবকের মোল ভগ্নাংশ, ওকে? দ্রাবকের মোল ভগ্নাংশ, তাই 750/760, 0 0 কাটবে। n1 এর ভ্যালু আমাদের কত? n1 এর ভ্যালু দেখো বলে দিয়েছে W1/m1, তাহলে জলের ভর কত? জলের আণবিক ভর তো আমরা সকলেই জানি, তবু লিখে দিচ্ছি, জলের আণবিক ভর m1 সমান কত? 18 গ্রাম, ঠিক আছে? তাহলে 90/18, কারণ এটা এনটা কি? মূল সংখ্যা, আর মূল সংখ্যা = কি হয়? দ্রাবকের ভর বাই দ্রাবকের গ্রাম আণবিক ভর, 90/18, তাহলে এইটারও n1 90/18 যোগ n2 = কি হবে? 12/m2, m2 মানে m2টা আমাদের বের করতে বলছে, বা এখানে করছি 75/76 সমান 90/18 মানে 5, যে 5 যোগ 12/m2, বা 5-এর সাথে এখানে 75 কেটে দিচ্ছি, তাহলে 15/76 হচ্ছে, দিয়ে এখানে উপরে কত হবে? m2/5m2 প্লাস 12, কোনাকুনি গুণ করি, 75 m2
যোগ 15 ইন্টু 12 মানে হচ্ছে 12 মানে 180 ইজিক্যাল টু 76 m2 বা m2 ইজিক্যাল টু কি হবে 180। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর কি বেরোলো 180। তো 180 কোন অপশনে আছে? অপশন বি তে আছে 180 গ্রাম পার মোল। সো অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, খুবই সহজ সূত্রে মান বসালেই অঙ্ক শেষ, আর কিচ্ছু নেই এখানে। ইন্টারেস্টিং এটাই যে কেউ যেন এটা না ভুলে যায় বিশুদ্ধ দ্রাবকের বাষ্প চাপ 760 মিলিমিটার এইচ। সো এটার জন্য অনেকে গন্ডগোল করতে পারে, যাই হোক। সো এই হচ্ছে ব্যাপার। তো কোয়েশ্চেন নাম্বার 1 এর সলিউশন হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 এ যাই, চলো দেখি 2 কি বলেছে। নিম্নোক্ত কোনটি জলীয় দ্রবণের হিমাঙ্ক সর্বোচ্চ? দেখো এই প্যাটার্নের কোয়েশ্চেন 2026 সালে অলরেডি একটা করিয়ে দিয়েছি, তো এখন আরেকবার করাবো। দেখো এই প্যাটার্নটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট দিচ্ছে, এখান থেকে কোয়েশ্চেন 26 সালেও এসছে, তো এখানেও দেখতে পাচ্ছি। 2 নাম্বার কোয়েশ্চেন, আমাদের সূত্র হচ্ছে ডেল্টা টিএফ ইজিক্যাল টু কেএফ ইন্টু এম, আর সঙ্গে আই হবে প্যান্ট অফ ফ্যাক্টর, কারণ একটা দেখো তড়িৎ বিশ্লেষ্য, একটা তড়িৎ অবিশ্লেষ্য, এরকম দিয়েছে। তো অপশন এ কি আছে? 0. সবকটা 0.1 মোলার, মানে মোলালিটি সবার সেম। ঠিক আছে, মোলালিটি সবার সেম। সো আমাকে এখন লিখতে হবে KCl মানে আই এর ভ্যালু কত হয় 2, কারণ K প্লাস আর Cl মাইনাসে ভাঙে। ঠিক আছে, অপশন বি হচ্ছে Na2SO4। Na2SO4 মানে আই এর ভ্যালু 3, তিনটে, যে এখানে দুটো এখানে একটা, এইভাবে তোমরা গুনতে পারো। ঠিক আছে, তো 3 সি, নাহলে একটু ক্যাটায়ন অ্যানায়নে ভেঙেই দেখায়, কারণ অনেকে এখনো আছে যারা ক্যাটায়ন অ্যানায়নে ভাঙতে পারে না। তো এটা কিন্তু তোমাদের শিখতেই হবে। ঠিক আছে, এটা পারতেই হবে, কোনাকুনি গুণ করে দেখবে, আমি আগের ভিডিওতে শিখিয়েও দিয়েছিলাম। ঠিক আছে, I ইজিক্যাল টু 3। নেক্সট কি আছে? 0.1 মোলার গ্লুকোজ। গ্লুকোজ হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য, সে কারণে এর ভ্যালু কত হয়? আই এর ভ্যালু 1। অপশন ডি কি আছে? 0.1 তো লেখার দরকার নেই। CH3COOH কে ভাঙলে আমরা কি পাই? CH3COO মাইনাস প্লাস H প্লাস। ঠিক আছে, তার মানে আই এর ভ্যালু কত? 2। এবার বলেছে দেখো হিমাঙ্ক সর্বোচ্চ বলেছে, কিন্তু তার মানে যেটার ভ্যালু আমাদের কম সেটাই কিন্তু উত্তর হবে, কারণ দ্রবণের হিমাঙ্ক সর্বোচ্চ জানতে চাইছে। ঠিক আছে, হিমাঙ্ক মানে ডেল্টা টিএফটা সর্বোচ্চ জানতে চাইছে, মানে যেখানে আই এর ভ্যালু কম হবে সেখানেই হিমাঙ্ক সর্বোচ্চ হবে। তাই জন্য আমাদের উত্তর কি হবে? অপশন সি হবে আমাদের উত্তর। সি হবে আমাদের উত্তর, কারণ এখানে আই এর ভ্যালু সবচাইতে কম, মানে ডেল্টা টিএফ এর ভ্যালুও সবচাইতে কম মানেই সর্বোচ্চ হবে। তার জন্য আমাদের উত্তর কি হবে? অপশন সি হবে আমাদের উত্তর। ওকে, নেক্সট পরের কোশ্চেনে যাই। 2026 সালেও কিন্তু এই সেম কোশ্চেন একটা সলভ করিয়েছি, তো তোমরা অবশ্যই দেখে নিতে পারো সেই কোশ্চেনের অ্যান্সারটা। নেক্সট 3 নাম্বারে যাই। 3 নাম্বার কি বলেছে চলো দেখি। বলেছে মোলাল হিমাঙ্ক অবলম্বন ধ্রুবকের কেএফ এর মান যত বেশি হবে দ্রবণের হিমাঙ্ক তত বেশি হবে। এটা মোছার দরকার ছিল না। ডেল্টা টিএফ সমান সমান কেএফ ইন্টু এম। ঠিক আছে, হিমাঙ্ক অবনমন ধ্রুবক মানে কেএফ, বলছে কেএফ এর মান যত বেশি হবে, বলছে দ্রবণের হিমাঙ্ক বেশি হবে। হিমাঙ্ক কি বেশি হয়? হয় না, হিমাঙ্কের অবনমন বেশি হয়, ডেল্টা টিএফ বেশি হয়। কেএফ বাড়লে ডেল্টা টিএফ বাড়ে, যেটা হচ্ছে হিমাঙ্কের অবনমন, নট হিমাঙ্ক। ঠিক আছে, ওকে, তাই বলছি না তত বেশি হয়, সে কথাটা ট্রু নয়। সো এটা হচ্ছে ফলস বেরোলো। ভালো করে বুঝে নেবে, এটা মানে হিমাঙ্কের অবনমন কিন্তু। ঠিক আছে, সেটা কিন্তু বেশি হতে পারে না, সেটা কম হয়। কারণ আর কি বলেছে? কারণ দ্রবণের হিমাঙ্কের অবনমন দ্রাবকের প্রকৃতির ওপর নির্ভর করে। এটা ট্রু, নিজস্বভাবে ট্রু স্টেটমেন্টটা, যে দ্রবণের হিমাঙ্ক অবনমন মানে ডেল্টা টিএফটা কিসের ওপর ডিপেন্ডেন্ট? দেখো কেএফ এর ওপর, আর কেএফটা হচ্ছে দ্রাবকের প্রকৃতির ওপর নির্ভর করে। দ্রাবকের প্রকৃতির ওপর নির্ভর করে।
তো কেএফ যেহেতু দ্রাবকের প্রকৃতির ওপর নির্ভর করে, তাই ডেল্টা টিএফও দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করবে, কারণ এদের মধ্যে সম্পর্ক সমানুপাতিক। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর কি হবে? অপশন সি হবে, মানে এ, অপশন সি নয়, সরি, অপশন ডি, অপশন ডি হবে। এ সঠিক নয়, কিন্তু আর সঠিক, এটা হবে আমাদের উত্তর। ওকে, নেক্সট পরের কোশ্চেনে যাব। এই কোশ্চেনগুলো খুব ভালো করে সলভ করবে, কারণ কিন্তু হিমাঙ্কের অবলম্বন থেকে কিন্তু ভালোই কোশ্চেন দিচ্ছে। ঠিক আছে, সো এই কোশ্চেনগুলো খুব সুন্দরভাবে ডিটেলসে ধরে ধরে সলভ করবে, পড়বে। নেক্সট 4 নম্বর কোশ্চেন কি বলেছে? 0.1 মোলার জলীয় দ্রবণে BaNO3(2) এর বিয়োজন মাত্রা 87% হলে ভ্যান টপ গুণকের মান কত? এটা একটা নতুন সূত্রের অঙ্ক, নতুন অঙ্ক, বেশ ভালো এবং খুব সহজ। ঠিক আছে, আলফা ইজিক্যাল টু I-1/n-1, এটা হচ্ছে সূত্র, যেখানে আই হচ্ছে ভ্যান টপ ফ্যাক্টর, ভ্যান টপ ফ্যাক্টর, আর আলফা হচ্ছে কি? আলফা হচ্ছে বিয়োজন মাত্রা, বিয়োজন মাত্রা। তাহলে এটা কি আছে? 87/100 আছে, 87% বলেছে না? ঠিক আছে, আর দেখো 0.1 মোলার মানে কোথায় গেল? 0.1 BaNO3(2), BaNO3(2) মানে হচ্ছে ভাঙলে হয় Ba2 প্লাস 2NO3 মাইনাস। তার মানে এখানে n এর ভ্যালু কত? n এর ভ্যালু হচ্ছে 3, তাহলে এখানে 3 - 1, আর i এর ভ্যালু তো বের করতে বলেছে, তাহলে 0.87 সমান সমান I-1/2। এবার 2 দিয়ে গুণ করলে কত হবে সেটাও আমরা দেখব। 14 4 হাতে আমার 1, 8 দুগুণে 16, 17, এটা মানে 1.74, তার মানে I ইজিক্যাল টু হবে 2.74। ঠিক আছে, তো চলো দেখি, অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, সহজ ছিল অঙ্কটা, এইটুকু সূত্র মনে রাখতে হলেই অঙ্কটা হয়ে গেল, জাস্ট এইটুকু সূত্রটা। ঠিক আছে, নেক্সট পরের কোশ্চেনে যাই, কোশ্চেন নাম্বার 5। চলো দেখি 5 কি বলেছে। বেনজিন ও ভুল বিবৃতিটি নির্বাচন করা আছে। ফলস স্টেটমেন্ট জানতে চেয়েছে, ফলস স্টেটমেন্ট, ইন্টারেস্টিং, আমার ফলস স্টেটমেন্ট করতে খুব ভালো লাগে। ফলস স্টেটমেন্ট, এ কি বলেছে? বলেছে বেনজিন এবং টলুইনের মিশ্রণ আদর্শ দ্রবণ। বেনজিন নিয়েছি আর নিয়েছি টলুইন, এটা ট্রু, আদর্শ দ্রবণ এরা, কারণ এরা দুজনাই জৈব যৌগ এবং এটা আদর্শ দ্রবণের এক্সাম্পল। এবং এদের ক্ষেত্রে কি হয়? আদর্শ দ্রবণের ক্ষেত্রে, আদর্শ দ্রবণ হচ্ছে এমন একটা দ্রবণ যেখানে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা অতটাও থাকে না, তো সেই কারণে এগুলো কি হবে? এদের মধ্যে কোনো রকম ইন্টারাকশন নেই, এদের সেপারেটলি দেখলেও ইন্টারাকশন নেই, দুজনকে মিশিয়ে দেখলেও ইন্টারাকশন নেই, তো সেই কারণে কি হবে? এরা হচ্ছে আদর্শ দ্রবণ হবে, আদর্শ দ্রবণের এক্সাম্পল হবে, কারণ এদের আকার আকৃতি প্রায় সেম। ঠিক আছে, সেই কারণে এরা আদর্শ দ্রবণ। ওকে, বি কি বলেছে? যেটা তোমাদেরকে সবসময় বলি, আজকে আবারও সেটা ঘটেছে। আমি দেখো অলরেডি বুঝিয়ে ফেলেছি, পুরো কোয়েশ্চেনটা শেষ হয়ে গেছে, হঠাৎ করে ভিডিওটা অন করে দেখি এগেন সেম প্রবলেম, যে আমার ভিডিওটা বন্ধ হয়ে গেছিল আর এদিকে আমি বুঝিয়ে যাচ্ছি। যাই হোক, আরেকবার তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এইটুকু বুঝিয়েছিলাম অপশন এ অবধি, বি থেকে বোঝাচ্ছি। বি বলেছে যে প্রমাণ স্যালাইন দ্রবণে প্রায় 0.9% NaCl থাকে, এটা ট্রু, 0.9%ও থাকতে পারে, আবার 0.89%ও থাকতে পারে, সো এটা ট্রু। ওকে, এটা ট্রু হয়েছে। নেক্সট বলেছে অপশন সি, বলেছে জল ও ইথানলের মধ্যে ইথানলের বাষ্পচাপ বেশি। দেখো, যে বাষ্পচাপেরটা ক্ষেত্রে বলছে ইথানলের বাষ্পচাপ বেশি। ঠিক আছে, কিন্তু কেন বেশি? কারণ ইথানলের মধ্যে একটা জিনিস আমি মুছেও দিয়েছি বুঝিয়ে, কারণ ইথানলের মধ্যে স্ট্রং হাইড্রোজেন বন্ডিং থাকে ঠিকই, কিন্তু জলে থাকে বেশি স্ট্রং ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং, স্ট্রং ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং থাকে জলে। ঠিক আছে, ইথানলেও থাকে কিন্তু জলের থেকে কম, জলের থেকে কম, ইথানলের হাইড্রোজেন বন্ডিং করার প্রবণতা জলের থেকে কম। তো যেহেতু এটার ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং অনেক স্ট্রং হয়, তো সেই কারণে এ কি হবে? যেহেতু আকর্ষণ বল অনেক বেশি, তাই জন্য এ বাষ্পে পরিণত হতে চাইবে না, তাই এর বাষ্পচাপ কম। ঠিক আছে, তাই এর বাষ্পচাপ কম, আর ইথানলের বাষ্পচাপ বেশি। তার কারণ কি? এর
ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা অনেকটাই কম। ঠিক আছে, আন্তঃআণবিক আকর্ষণ বলটা অনেকটাই কম, তার বাষ্পচাপ বেশি, সে সহজে বাষ্পে পরিণত হতে পারবে। তার জন্য আমাদের উত্তর যেটা অপশন দিয়েছিল সেটা ট্রু হয়েছে। এবার আরো একটা জিনিস সঙ্গে সঙ্গে বুঝে নাও যে বাষ্পচাপ জিনিসটা আর স্ফুটনাঙ্ক জিনিসটা সম্পূর্ণ অপোজিট হবে। তার মানে যার স্ট্রং ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং থাকবে তাকে বাষ্পে পরিণত করতে হলে আমাকে অনেক বেশি হিট দিতে হবে। তাই জন্য জলের কি হবে, জলের স্ফুটনাঙ্ক বেশি হবে, কারণ এর স্ট্রং ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং আছে। তো এটাকে বাষ্পে পরিণত করতে হলে আমাকে অনেক বেশি পরিমাণ হিট দিতে হবে, তাই জলের কি হয় 100 ডিগ্রি সেন্টিগ্রেড হয় স্ফুটনাঙ্ক। কিন্তু ইথানলের ক্ষেত্রে তার থেকে কম হবে, এক্সাক্ট ভ্যালুটা আমার মনে নেই, তো তার থেকে কম হবে। ওকে, তাই জন্য এটাও আমাদের ট্রু স্টেটমেন্ট তো হয়েছে, এটা এক্সট্রা বুঝিয়ে দিলাম। নেক্সট অপশন ডি বলেছে যে অস্বাভাবিক সংখ্যাগত ধর্মের কারণ হলো দ্রবণে শুধুমাত্র দ্রাবের সংযোজন। অপশন ডি হচ্ছে আমাদের ফলস স্টেটমেন্ট হয়েছে। সো ফলস স্টেটমেন্ট বলেই রাইট হয়েছে, কারণ এটা শুধুমাত্র দ্রাবের সংযোজনের জন্য নয়, দ্রাবের সংযোজন এবং বিয়োজন দুটোর ক্ষেত্রেই হয়। দুটোই আমার প্রয়োজন হয়। এই যে সংযোজনের এক্সাম্পল, এটা বিয়োজনের এক্সাম্পল। সংযোজন মানে দুটো অণু মিলে একটা ডাইমার গঠন করবে, আর বিয়োজন মানে একটা অণু ভেঙে দুটো কি বলে অণুতে পরিণত হবে, মানে ক্যাটায়ন আর অ্যানায়নে ভেঙে যাবে, অসংখ্য পরিমাণ কণাতে পরিণত হবে। ঠিক আছে, তো সেই কারণে সংযোজন এবং বিয়োজন দুটোই প্রয়োজন এবং দুটোই দরকার। তাই জন্য আমাদের উত্তর কি হয়েছে, অপশন ডি হয়েছে আমাদের সঠিক উত্তর। নেক্সট পরের কোয়েশ্চেন যাবো, কোয়েশ্চেন নাম্বার 6। চলো দেখি কোয়েশ্চেন নাম্বার 6 কি বলেছে। 6 এরটাই যাই। কি বলবো, আমার ফোনের প্রবলেম, মাইকের প্রবলেম, কত কিছুর প্রবলেমের জন্য আমাকে সবকিছু ডবল ডবল খাটনি করতে হয়, একটু মাঝে মাঝে মনটা একটু খারাপ হয়ে যায়। যাই হোক, নেক্সট 6 নাম্বার কোয়েশ্চেন কি বলেছে, বলেছে ফেরিক হাইড্রক্সাইড সল্ট মানে FeOH3, এটা কি সল্ট, প্রচুরবার বলেছি OH থাকছে, মানে তোমরা এটা মনে রাখবে ধনাত্মক সল হবে, মনে রাখতে হবে তোমাদের কোনটা কি সল। তো ধনাত্মক সল FeOH3 আমরা জানি ধনাত্মক সল। তো এটাকে সঞ্চিত করার জন্য আমাদের হার্ডি-সুলজের নিয়ম অনুযায়ী কি লাগবে, হার্ডি-সুলজে নিয়ম অনুযায়ী কি হবে, যে আমাদের বিপরীত আয়নটা লাগবে, বিপরীত আয়নের আধান সর্বোচ্চ হতে হবে, সর্বোচ্চ যেটা হবে সর্বোচ্চ হতে হবে, তাহলে অদক্ষেপ বেশি হবে, অদক্ষেপ বেশি হবে। তাহলে চলো দেখিনি কোনটা হবে, অদক্ষেপ বেশি হবে কোনটাতে, এটা তো আর দাগই পড়ছে না। অপশন এ দিয়েছে K2SO4, K2SO4 কে ভাঙলে হয় 2K প্লাস প্লাস SO4 2 মাইনাস, মানে আমাদের শুধু অ্যানায়নটা দরকার এখানে, কারণ এটা তো ধনাত্মক সল, এর জন্য আমাদের শুধু অ্যানায়নটা দরকার। তো এটা SO4 2 মাইনাস হচ্ছে। বি এর ক্ষেত্রে কি হবে, তো শুধু আমি অ্যানায়ন গুলোই লিখছি, Cl মাইনাস। সি এর ক্ষেত্রে কি হবে, FeCN হোল 6 4 মাইনাস। ডি এর ক্ষেত্রে কি হবে, FeCN হোল 6 3 মাইনাস। তাহলে অবভিয়াসলি 4 মাইনাসটা সবচাইতে বেশি, তো এটা হবে আমাদের উত্তর। ঠিক আছে, সহজ ছিল। নেক্সট 7 নাম্বার কোয়েশ্চেনে যাই, চলো দেখি 7 কি বলেছে। সোডা ওয়াটার একটি কলয়েডের উদাহরণের বিস্তৃত দশাটা কি আর বিস্তার মাধ্যম কি। খুব সহজ কোয়েশ্চেন। বিস্তৃত দশাটা হচ্ছে আমাদের সোডা ওয়াটার, সোডা ওয়াটারে কি থাকে, কার্বন ডাই অক্সাইড থাকে না, তো এখানে বিস্তৃত দশাটা আমাদের কি, গ্যাস। বিস্তৃত দশাটা হচ্ছে আমাদের গ্যাসীয়, মানে গ্যাস হিসাবে এখানে কি থাকে, CO2 কার্বন ডাই অক্সাইড থাকে, আমরা তো খাই সবাই সোডা ওয়াটার। আর বিস্তার মাধ্যম কি থাকবে, বিস্তার মাধ্যমটা হচ্ছে তরল, মাধ্যমটা হচ্ছে তরল। ঠিক আছে, সো এটাকে আমি দ্রাবক আর এটাকে আমি দ্রাবক হিসাবে ধরতে পারি, তোমরা সহজ ভাষায় মনে রাখতে পারো। অনেকে কি বিস্তৃত দশা আর বিস্তার মাধ্যম গন্ডগোল করে ফেলে, তো বিস্তৃত দশা মানে হচ্ছে দ্রাবক আর বিস্তার মাধ্যম মানে হচ্ছে দ্রাবক। ঠিক আছে, এটা দ্রাবক এটা দ্রাবক। ঠিক আছে, তাই আমাদের সঠিক উত্তর কি হবে, অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট 8 কি বলেছে, একটা বহু সমন্বিত কোলয়েডের উদাহরণ, এটা বি হবে সালফার সল, সালফার সল হবে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট পরের কোশ্চেন যাবো, কোশ্চেন নাম্বার 9। চলো দেখি 9 কি বলেছে। বেশ ইন্টারেস্টিং একটা কোশ্চেন আর খুবই বোঝার একটা কোশ্চেন, ভালো করে বুঝবে, মন দিয়ে বুঝবে, লাগলে রিপিট দেখবে, বাট এটা কিন্তু না বুঝলে করতে পারবে না।